যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আর গতকাল রাত থেকে যে খবরগুলো একের পর এক সামনে এসেছে সেগুলো এই যুদ্ধের গোটা ছবিটাই বদলে দিতে পারে। আজকের প্রথম ধামাকা, ডোনাল্ড ট্রাম্প নাকি তার সবচেয়ে বড় শর্তটাই সরিয়ে রেখে যুদ্ধ বন্ধ করার দিকে এগোচ্ছেন। আমেরিকা থেকে আসা এই রিপোর্ট ইরানের জন্য জয়ের ঘোষণা হতে পারে, কিন্তু আমেরিকা একে নিজের জয় বলেই দেখাবে। দ্বিতীয় ধামাকা, তাহলে কি ইরানের পরমাণু বোমা সত্যি বাস্তব হয়ে উঠবে? আমেরিকার রিপোর্ট কি ইঙ্গিত দিচ্ছে? একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু আপনাদের বলবো। আজকের তৃতীয় ধামাকা, ট্রাম্প যুদ্ধ থামানোর রাস্তা খুঁজছেন, আর ঠিক তখনই নেতানিয়াহু অস্থির। ইরানের উপর হামলার জন্য ইসরায়েল এখনো তৈরি। আর চতুর্থ ধামাকা, যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান দেখা করেছেন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সঙ্গে। তাহলে ভিতরে ভিতরে ঠিক কী চলছে, কি খবর এলো? দর্শক বন্ধুরা, শিরোনামগুলো যতটা ভারী, ভিতরের খবরগুলো তার চেয়েও ভারী। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। চলুন প্রথম খবরে ঢোকা যাক। 9ই আগস্ট রাতে আসা এই খবরটি বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি নজর দিচ্ছেন হরমুজ প্রণালী খোলার দিকে। আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছে, ইরান যদি হরমুজ খুলে দেয় তাহলে ট্রাম্প এই সংঘাত শেষ হওয়ার ঘোষণা দিয়ে দিতে পারেন। বলতে পারেন যুদ্ধ শেষ, আর পরমাণু চুক্তির চেষ্টাও আপাতত থামিয়ে দিতে পারেন। এই কথাটার মানে ভালো করে বুঝুন, মানে পরমাণু চুক্তি নিয়ে আর কথাই হবে না। মানে ইরান পেছনে পেছনে নিজের ইউরেনিয়াম সমৃদ্ধ করে যেতে থাকবে, আর হয়তো একদিন পরমাণু বোমা বানানোর জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ আমেরিকা এখন আর ইরানকে বলছে না যে আগে পরমাণু চুক্তি করো তবেই যুদ্ধ থামবে, বরং হরমুজ খুলে গেলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি চালিয়ে যেতে এবং নিজেদের নৌ অবরোধ তুলে নিতে রাজি হয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুরা, এখানেই এই খবরের আসল অর্থ লুকিয়ে আছে। ওয়াল স্ট্রিট জার্নাল, ইসরায়েলি সংবাদপত্র, আন্তর্জাতিক গণমাধ্যম সবাই এই খবরে ভরে গেছে একেবারে। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, আমেরিকা তার সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে, আর এখন তার সবচেয়ে বড় চিন্তা শুধু হরমুজ খোলানো। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের একথাও বলেছেন যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের পক্ষে পরমাণু কর্মসূচি নতুন করে শুরু করা কঠিন হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সব যদি শেষই হয়ে গিয়ে থাকে তাহলে ওই পিকক্স মাউন্টেনে হামলা করার দাবি তারা কেন করছিলেন? মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে যদি স্পষ্ট কোনো অগ্রগতি চোখে না পড়ে এবং হরমুজ খুলে যায়, তাহলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে পারেন এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার সামুদ্রিক অবরোধও তুলে নিতে পারেন। এবার একটু ভাবুন, যে আমেরিকা শুরুতে বলেছিল, হুমকি দিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে, নিজেদের শর্তে সমঝোতা করাবে, সেই আমেরিকাই এখন হরমুজ খুলে যাওয়াটাকেই যুদ্ধ শেষ করার জন্য যথেষ্ট ধরে নেওয়ার দিকে এগোচ্ছে। হরমুজ খুলে গেল, যুদ্ধ শেষ, বাস। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা এটাকে নিজের জয় বলে দেখাবে। বলবে হরমুজ খুলেছে, বলবে আমাদের সেনাবাহিনী তার সব লক্ষ্য পূরণ করেছে, বলবে আমরা ইরানকে থামিয়ে দিয়েছি, তার পরমাণু ঘাঁটি ধ্বংস করেছি, তার সুপ্রিম লিডারকে, শীর্ষ কমান্ডারদের, পরমাণু বিজ্ঞানীদের মেরে ফেলেছি। এসব বলেই তারপর তারা যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। তাই আসল প্রশ্নটা এখানেই, আমেরিকা যদি তার একটা বড় লক্ষ্য অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো নতুন সমঝোতা ছাড়াই, কোনো চুক্তি ছাড়াই শুধু হরমুজ খোলার বদলে যুদ্ধ শেষ করতে রাজি হয়ে যায়, তাহলে আসলে ঝুঁকলো কে? কে কি পেল? আমেরিকা কি পেল? কারণ ইরান তো আগেই বলে দিয়েছে হরমুজ খুলবে তার নিজের শর্তে, আর এখন সেটা তার শর্তেই খুলতে দেখা যাচ্ছে। আমেরিকা যদি শেষ পর্যন্ত এই পরিস্থিতিটাকেই মেনে নিয়ে পিছিয়ে আসে,
তাহলে সে যে নামই দিক না কেন, ইরান একে নিজের শর্তে যুদ্ধ শেষ করার সাফল্য হিসাবেই তুলে ধরবে। তবে এখানে একটা সতর্কতা খুব জরুরি। এটা এখনো পর্যন্ত শুধু মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আসা একটা রিপোর্ট, তাই একে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া যায় না। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। আমেরিকা খুব দুর্বল নয়, কিন্তু হ্যাঁ, এই রাস্তায় যদি এগোনো হয় তাহলে আমেরিকার হাতে নিজের হারকে জয় বলে দেখানোর একটা পথ কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেই বেরিয়ে যাওয়াটা হবে সম্মান বাঁচিয়ে নয়, মুখ লুকিয়ে বেরিয়ে যাওয়ার মতো। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে। এপ্রিলের পর থেকে যখন আবার হামলা শুরু হলো, এই গোটা যুদ্ধটা তো হরমুজের জন্যই ছিল। পরমাণু কর্মসূচি যদি পুরোপুরি ধ্বংসই হয়ে গিয়ে থাকে, তাহলে এত মাস ধরে চুক্তি করো বলে এত চাপ কেন? অবরোধ কেন? রোজ হামলা কেন? এই রিপোর্ট যদি সত্যি বাস্তব হয়ে যায় তাহলে সেটাই প্রমাণ হবে যা আমরা বলেছি। আর রিপোর্ট যখন এসেছে তার মানে ভেতরে ভেতরে ভাবনা চিন্তা চলছে। যদিও মনে রাখতে হবে যে রিপোর্ট সবসময় নিজে থেকে ছাপা হয় না, কখনো কখনো কিছু মানুষকে বার্তা দেওয়ার জন্য এরকম রিপোর্ট ছাপানোও হয়। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। ইরান হরমুজ নিয়ে আমেরিকার সামনে নিজের শর্ত আবার পরিষ্কার করে দিয়েছে। 9ই আগস্ট রাতে আসা এই খবরে বলা হয়েছে ওমানের সঙ্গে নতুন সমঝোতা এখন একেবারে শেষ পর্যায়ে, কিন্তু হরমুজ তখনই খুলবে যখন আমেরিকা আগে ইরানের বাকি শর্তগুলো মানবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, হরমুজ প্রণালীতে নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ ধাপে পৌঁছে গেছে, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন শুধু ওমানের সঙ্গে সমঝোতা হয়ে গেলেই হরমুজ খুলে যাবে না। অর্থাৎ সমুদ্রপথ ঠিক করার কাজটা প্রায় শেষ, কিন্তু হরমুজ খোলার সিদ্ধান্ত এই মুহূর্তে আমেরিকার হাতে নেই, সেটা ইরানের শর্তের সঙ্গে বাঁধা। এবার তৃতীয় বড় খবর, আর এখানেই ছবিটা পাল্টে যাচ্ছে। যুদ্ধের আওয়াজ কিন্তু থামেনি। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার রাস্তা খুঁজছেন, কিন্তু নেতানিয়াহু এখনো পিছু হটতে রাজি নন। তিনি সাফ বলছেন ইরানের পরমাণু কর্মসূচিকে কোনো অবস্থাতেই টিকে থাকতে দেওয়া হবে না। 9ই আগস্ট রাতে আসা এই বক্তব্যে বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেছেন তিনি প্রেসিডেন্টকে খুবই সম্মান করেন। ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু ঠিক তারপরেই তিনি বলেছেন চুক্তি হোক বা না হোক, যতদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন ততদিন ইরানকে পরমাণু অস্ত্র হাতে পেতে দেবেন না। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেলে ইসরায়েল সেখান থেকে পিছিয়ে আসবে না। এই ধরনের কথা তিনি এই নিয়ে দ্বিতীয়বার বললেন। নেতানিয়াহু আরও বলেছেন ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন কোনো আলোচনা বা সমঝোতার অংশ হতে পারে না। কিন্তু এখানে একটা প্রশ্ন তো ওঠেই, ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেললেই কি ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে? আরেকটা কথা মাথায় রাখা দরকার, ইসরায়েলের নির্বাচনও আসছে সামনে। এখন বড় বড় কথার রাজনীতি সেখানেও কিন্তু চলে। তাহলে দাঁড়াচ্ছে এই, একদিকে ট্রাম্প যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে সংঘাত থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন, অন্যদিকে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও সেই কঠোর অবস্থানে অনড় হয়ে দাঁড়িয়ে আছেন। তাই এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি যুদ্ধ থামাতে রাজি হয় আর ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেয়, তাহলে কি ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যেও এই ইস্যুতে সংঘাত তৈরি হবে? নাকি ট্রাম্প হরমুজ খুলিয়ে নিয়ে নেতানিয়াহুকে সামনে রেখে পেছন থেকে এই যুদ্ধটা চালিয়ে যাবেন? কখনো কখনো যা সামনে দেখা যায় তার পেছনটাও দেখে নিতে হয়। এবার আসি শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবরে। 9ই আগস্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সঙ্গে দেখা করেছেন। আর এই সাক্ষাৎ এত গুরুত্বপূর্ণ কারণ ইরানি গণমাধ্যম সঙ্গে সঙ্গে এই খবরটা প্রকাশ করেছে। দুজনের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান পরিস্থিতি এবং সামনের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
ইরানি নেতার দপ্তরের বক্তব্য অনুযায়ী আলোচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, দেশের বর্তমান অবস্থা, অর্থের ব্যবস্থা এবং জ্বালানি ব্যবহারের প্রসঙ্গেও এসেছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই সাক্ষাতের সবচেয়ে বড় দিকটা কিন্তু অন্য জায়গায়। ইরান এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের অত্যন্ত একটা সংবেদনশীল একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময়ে প্রতিরক্ষা এবং সামনের কৌশল নিয়ে যে কথা হয়েছে সেটা স্বাভাবিক, আর সেই কথাগুলো প্রকাশ করা হয় না। এই ধরনের বিষয় সাধারণত বলাও হয় না। আর এই মুস্তাফা খামেনি সেই ব্যক্তি যার অবস্থা নিয়ে পশ্চিমা গণমাধ্যম নানা রকম রিপোর্ট দিয়ে আসছে, আজও এসেছে। কিন্তু ইরানি গণমাধ্যমের ছবিটা একেবারে আলাদা। ইরানি নেতার দপ্তর বলছে মুস্তাফা খামেনি এখনও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, বিশেষ করে প্রতিরক্ষা ও চলতি যুদ্ধ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থাৎ একদিকে পশ্চিমা গণমাধ্যম তার স্বাস্থ্য নিয়ে, এমনকি তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে ইরান নিজের গণমাধ্যমে বার্তা দিচ্ছে যে দেশের বড় সিদ্ধান্তে সুপ্রিম লিডার এখনও পুরোপুরি সক্রিয়। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুস্তাফা খামেনির কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে গতকাল রাত থেকে, যেখানে তাকে কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। আপাতত বলা হচ্ছে যে সেই ফুটেজগুলো আসল নয়। আর এখন বলা হচ্ছে ইরান সুপ্রিম লিডারের ফুটেজ খুব শীঘ্রই প্রকাশ করবে, আসল ফুটেজ। অনেক ফুটেজই এসেছে গতকাল থেকে, কোনোটা নিয়ে বলা হচ্ছে সেটা এআই দিয়ে তৈরি নকল একটা ভিডিও। অর্থাৎ তার বেঁচে থাকা নিয়ে পশ্চিমে সন্দেহ এখনো জিইয়ে রাখা হচ্ছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে রিপোর্ট বলছে ট্রাম্প পরমাণু চুক্তির শর্ত সরিয়ে রেখে শুধু হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারেন। অন্যদিকে ইরান বলছে হরমুজ খুলবে তার নিজের শর্তে, আমেরিকা আগে বাকি শর্ত মানলে তবেই। আর তৃতীয় দিকে নেতানিয়াহু বলছেন চুক্তি হোক বা না হোক, ইরানকে পরমাণু অস্ত্র নিতে দেয়া হবে না। তিনটে অবস্থানই একসঙ্গে সত্য হতে পারে না, কেউ না কেউ পিছু হটবে। তবে এখনই নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এগুলো এখনো রিপোর্ট আর বিবৃতির স্তরে আছে। আগামী দিনগুলোতে নজর রাখতে হবে দুটো জিনিসের উপর: হরমুজ সত্যি খোলে কিনা, আর আমেরিকার নৌ অবরোধ ওঠে কিনা। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হরমুজ খোলার বিনিময়ে যদি সত্যি যুদ্ধ শেষ হয়, পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তি ছাড়াই, তাহলে আপনার বিচারে এই যুদ্ধে আসলে কে হারলো? অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান যে জোট করলো, সামরিক জোট, সেই জোটে কেন ইরান যোগ দিল না, এবং এখন বলা হচ্ছে যে ইরান যোগ দেবেও না, তার কারণ কি? এরপর সে আরো মজার খবর হচ্ছে যে ইরানের ভেতরে সরকার পরিবর্তন এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানের যে সামগ্রিকভাবে একটা পতন ঘটানোর কর্ম পরিকল্পনা হাতে নিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কারণে মোসাদের 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে আরো চমৎকার খবর হচ্ছে যে আমেরিকার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন, তিনি ইরান যুদ্ধ থেকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য নিরাপদ একটা পথ খুঁজছেন। খোদ সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালের খবর, মার্কিন গণমাধ্যমের খবর। আর মোসাদের যে খবর বললাম সেটা ইসরায়েলের চ্যানেল 12 প্রকাশ করেছে প্রথমে, তারপরে সেই খবর টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে। আমার কোনো বানানো গল্প না। এরপরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান কোনো শক্তির কাছে, কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরান তার যে সামরিক সক্ষমতা, এটা কারো কাছে সারেন্ডার করবে না। অ্যাট দ্য সেম টাইম ইরান এও জানিয়েছে ওমানের সাথে তার হরমুজ প্রণালী সংক্রান্ত যে সমঝোতা, সেটা কমপ্লিট হয়েছে, ফাইনাল হয়েছে, এবং সেই ব্যাপারে হাইয়েস্ট অথরিটি ইরানের তারা অনুমোদন দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই চমৎকার কয়েকটি বিষয় নিয়ে এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম।
আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা যেখান থেকে করতে চাই সেটি হচ্ছে, যেহেতু মক্কা চুক্তি, মুসলিম নেটো জোট গঠনের একটা ব্যাপার স্যাপার আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় ইরান যুদ্ধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটল, সো কল্ড মুসলিম নেটো জোট। অথচ সেই ইরান এই জোটে যোগ দিল না বা জোটে নেই, এবং এখন জানা যাচ্ছে যে তারা ভবিষ্যতে হয়তো যোগ দেবেও না। এর কারণ কি? আমি গতকালকে দুটো ভিডিওতে এই সৌদি, তুর্কি এবং পাকিস্তানি জোট নিয়ে কথা বলেছি। আজকে আর এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলবো না, শুধু ইরানের প্রশ্নটা আলোচনা করব যে ইরান কেন নেই। আমি তার আগের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে ইরান কেন নেই। বেশ কয়েক বছর আগে রাশিয়া প্রস্তাব দিয়েছিল ইরানকে একটা সামরিক জোট গঠন করার জন্য। রাশিয়ার সাথে কিন্তু সামরিক জোটে আছে উত্তর কোরিয়া এবং বেলারুশ, একেবারে সরাসরি জোটে আছে। ইরানকেও এরকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাবে রাজি হয়নি, যুক্ত হয়নি। অর্থাৎ রাশিয়ার সাথে সামরিক জোটে যুক্ত হয়নি। ইরান ইন্টারেস্টেড কোথায় ছিল? রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বিপুল পরিমাণে হোক, বাট নট অ্যালায়েন্স, কোনো জোট না। এই জায়গা থেকেই একটা উত্তর খুঁজে পাবেন। রাশিয়ার মতো একটা শক্তি, আমরা অনেকেই বলে থাকি, আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে রাশিয়ার সাথে কি ইরানের সামরিক জোট আছে? রাশিয়া কি ইরানের উপরে হামলা হলে রাশিয়া চলে আসবে? রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি আছে, যেমন আছে চীনের সাথে, কিন্তু রাশিয়ার সাথে সরাসরি সামরিক জোট নেই। কেন নেই? জোট হলেও অনেকগুলো ব্যাপার আছে। ধরুন কোনো একটা দেশ ভুল করে বা অন্যায় করে আর একটা দেশের বিরুদ্ধে হামলা চালিয়ে বসলো, যুদ্ধ লেগে গেল, তখন আপনাকে কিন্তু সেই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইরান আসলে স্বাধীন সত্তা হিসেবে এই সামরিক জোট হিসেবে কোথাও কাজ করতে চায় না। সামরিক জোটের একটা ব্যাপারই থাকে যে কোথাও না কোথাও মানে জোটবদ্ধ থাকে, মানে মারামারি, লাঠিয়ালি, এইরকম একটা ভাবসাব থাকে। সামরিক অভিযান চালিয়ে বেড়ানো দেশে দেশে, যেমনটা নেটো জোট করছে, ইরান এই সমস্ত ভিতরে থাকতে চায় না। ইরানের যেহেতু একটা নির্দিষ্ট আদর্শ আছে, তার একটা জাতীয়তাবাদী চিন্তা আছে, তার একটা আলাদা ইতিহাস ঐতিহ্য আছে, তার একটা আলাদা নিজস্ব সংস্কৃতি আছে। ইরানি জাতির সংস্কৃতির সাথে কারবালার আত্মত্যাগ এবং কারবালার যে চেতনা, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেক কিছু আছে। সেই জায়গা থেকে ইরান চট করে বা হুট করে কোনো জোটে যোগ দেবে বা জোটবদ্ধ হয়ে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার চেষ্টা করবে, সেটা তাদের ধরনে, এটা তাদের চিন্তায়, এটা তাদের মননে নেই। তারা কি করতে চায়? তারা যেটা করতে চায় সেটা হচ্ছে যে নিজেরা নিজেদের মতো শক্তিশালী হয়ে তার দেশকে ডিফেন্ড করবে। কেউ যাতে তাকে হারিয়ে দিতে না পারে, কেউ যাতে তাকে দখল করে নিতে না পারে, কেউ যাতে তাকে পদানত না করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ইরানের অত্যন্ত স্বচ্ছ একটা পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা। ইরানের সামরিক ডক্ট্রিনে দেখবেন অ্যাকচুয়ালি তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ না। এমনটা নয় তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য, অর্থাৎ তারা এমন কোনো লক্ষ্য নিয়ে সামরিক শক্তি বাড়ায়নি যে কারণে দেশে দেশে আগ্রাসন চালাবে, একে মারবে, ওকে ধরবে, ওকে শায়েস্তা করবে, এরকম কিছু না। কেউ যেন তাকে পদানত না করতে পারে, সেটা তার টার্গেট। আঞ্চলিক যে প্রক্সি ফোর্স আছে বা যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, তাদের সাথে ইরানের সম্পর্ক এই জায়গা থেকে যে প্রতিটা জনপদে একটা মুক্তিকামী সংগঠন বা কতগুলো মুক্তিকামী সংগঠন গড়ে উঠুক, তারা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মানবতাকে মুক্ত করুক, মানবতার মুক্তি দিক এবং দেশে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হোক, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক নিজেদের মতো করে। যার কারণে ইরান এই সামরিক জোটে নেই এবং ভবিষ্যতে থাকবে না বলেই আপাতত তাদের চিন্তা। বাট কখনো এই চিন্তা যে পরিবর্তন হবে না এমনটিও না। ইরান যদিও মনে করে যে নেটো জোটের যে সমস্ত সদস্য দেশ, পশ্চিমা যত দেশ, বেশিরভাগেরই একই রকমের কৃষ্টি, কালচার, দৃষ্টিভঙ্গি, একই রকমের ফরেন পলিসি। বাট এশিয়ার দেশগুলো, ইরান যাদের সাথে জোটবদ্ধ হবে, অ্যালায়েন্স করবে, তাদের প্রত্যেকের প্রায়
আলাদা আলাদা সংস্কৃতি, জাতীয়তাবোধ, ফরেন পলিসি, অনেক কিছু। যেমন এই যে নেটো জোট, যেটা তার সদস্য হচ্ছে এরদোগান, সেই নেটো জোটের সদস্য তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব। তারা এখন একটা ইসলামী জোট বা মুসলিম জোট করছে বলছে, অথচ তুরস্ক কিন্তু নেটো জোটের সদস্য। এই যে 3-4টা দেশ নিয়ে জোট হলো, যদি কথার কথা এখন তুরস্কের সাথে ধরুন ইরাকের কথার কথা যুদ্ধ হয়, তাহলে এই জোট তো আসবেই। এই যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আসবেই। আবার তুরস্ক যেহেতু নেটো জোটের সদস্য, তাহলে নেটো জোট সবটাই তো আসার কথা। তুরস্কের উপর হামলা হয়েছে সেই হিসেবে, তাই না? তাহলে যে তুরস্ক পশ্চিমা জোটের সদস্য, সেই তুরস্কের সাথে ইরান হুট করে কিভাবে যে জোট করে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যে সৌদি আরব বছরের পর বছর, যুগের পর যুগ আমেরিকার নিরাপত্তা ছাতার নিচেই থাকলো, আমেরিকার সাথে জোট করলো, আমেরিকার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, বাণিজ্য, ব্যবসা, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সমস্ত সবকিছু। সৌদি আরবের কয় টাকা সৌদি আরবের ভিতরে বিনিয়োগ করা, আমেরিকা ইউরোপে তো তাদের বেশিরভাগ বিনিয়োগ করা। তাহলে তাদের সাথে আপনি জোট করে কত দূর আগাতে পারবেন? পাকিস্তানের ব্যাপারেও সে একই কথা। যদিও পাকিস্তান ইরানের প্রতিবেশী দেশ, বাট পাকিস্তান তো সুদীর্ঘ কাল ধরে আমেরিকার সাথেও তার ঘনিষ্ঠতা, এমনকি আফগানিস্তানের যে পরিস্থিতি তৈরি হলো 2001 সাল থেকে, সেই পরিস্থিতির জন্য পাকিস্তান তো বিরাটভাবে দায়ী। পাকিস্তানের যে জেনারেল মুশারফের সরকার, সামরিক সরকার ক্ষমতায় ছিল, তারা তো আমেরিকাকে সুবিধা দিয়েছে। তাহলে এই যে এরা জোটবদ্ধ হলো, এরা তো আমেরিকার প্রভাবের বাইরে না কেউ। এদের সাথে ইরান কিভাবে জোট করে, সে প্রশ্ন থেকে যাচ্ছে। যার কারণে এদের নেচার, এদের ধরন, কায়দা কানুন, স্বভাব, আচরণ, অনেক কিছুতেই পরিবর্তন যদি না আসে, তাহলে ইরানের পক্ষে এই সামরিক জোটে যোগ দেওয়া সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, এবার চলুন মোসাদ প্রসঙ্গে কথা বলি। আমি শিরোনামে বলেছিলাম, ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভিতরে ব্যাপক গোলযোগ সৃষ্টি করা এবং সর্বোচ্চ নেতাকে হত্যা বা আরো অনেক কিছু ঘটিয়ে ইরানের টোটাল একটা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা করেছিল মোসাদ। এই পরিকল্পনার সাথে জড়িত ছিল 2 জন কর্মকর্তা। একজন মোসাদের ইন্টেলিজেন্স ডিরেক্টরের প্রধান, আর একজন হচ্ছে মোসাদের ইরান বিভাগের প্রধান। মোসাদের বহু সেকশন আছে, পাকিস্তান সেকশন, ইরান সেকশন, ইন্ডিয়া সেকশন, আমেরিকা সেকশন, তুরস্ক সেকশন, সৌদি সেকশন, টোটাল মিডল ইস্ট সেকশন, এরকম বিভিন্ন রকমের সেকশন থাকতে পারে। তো ইরান সেকশন বলতে যেটা আছে, তার প্রধান এই 2 জন ব্যক্তি ইরানের সরকার পরিবর্তন, ইরানের ভেতরে ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, কুর্দিদেরকে ইরানের ভিতরে ঢুকিয়ে দিয়ে আইআরজিসির উপরে হামলা চালানো ইসরায়েলের পক্ষ থেকে এবং কুর্দিদের পক্ষ থেকে, এবং ইরানের ভেতরে প্রচুর নাশকতা বলতে যা বোঝাই, মানুষের জীবনহানি থেকে শুরু করে সব ধরনের জ্বালাও পোড়াও, ভাঙচুর, ধ্বংস ইত্যাদি ইত্যাদি, এগুলো করার তাদের প্রোগ্রাম ছিল, প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এবং এই পরিকল্পনা যে শতভাগ সাকসেস হবে এইরকম ভরসা দেওয়া হয়েছিল নেতানিয়াহুকে, এবং নেতানিয়াহু সেই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল। বলা হচ্ছে, দাবি করা হচ্ছে খবরে, যে এই পরিকল্পনা দেখে সিআইএ এর লোকজন, সিআইএ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যেটা সিআইএ, তারা হাসাহাসি করেছিল এবং বলেছিল এটা বাজে একটা পরিকল্পনা, এটা হবে না। কিন্তু নেতানিয়াহু ডোনাল্ডকে ব্যক্তিগতভাবে বৈঠক করে পারসুয়েট করেছিল। এবং আমি সেই শুরু থেকে বলে আসছি, ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু খুব বড় একটা আশার বাণী শুনিয়েছিল। সেই আশার বাণীটা হচ্ছে যে শেষ জামানায় একজন খুব খারাপ একজন শাসক আসবে, সেই খারাপ শাসক হচ্ছে ইরানের আলী খামেনি, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তাকে একজন হত্যা করবে, একজন খ্রিস্টান রাজা, কিং, সেই কিং হচ্ছেন আপনি, ডোনাল্ড ট্রাম্প। আপনি তাকে হত্যা করলে এই যে বাইবেলের যে বর্ণনা, সেই বর্ণনার কিং আপনি হয়ে যাচ্ছেন, স্বর্গে চলে যাবে,
ডোনাল্ড ট্রাম্প, এদের কিন্তু স্বর্গ নরক এগুলো তো বিশ্বাস আছে। খ্রিস্টান ইহুদি এটা তো আল্লাহ খুদা